পুরী বেড়াতে যাচ্ছ তো, কিন্তু খুব সাবধান। আগে গুগলে সার্চ করে পুরীর হন্টেড হোটেল সম্পর্কে সমস্ত কিছু ধারণা নিয়ে তারপর হোটেল বুকিং করাটা খুবই শ্রেয়। কারণ অনন্যা যে বিপদের সম্মুখীন হয়েছে, সেই রকম বিপদের সম্মুখীন যাতে কাউকে হতে না হয় তার জন্য, সেই সচেতনতার জন্যই আজকের এই ঘটনাটা অনন্যা শেয়ার করেছে আমার সাথে, এবং আজকে আমি তোমাদের সাথে এই ঘটনাটা শেয়ার করছি। গায়ে কাঁটা দিয়ে ওঠা ঘটনা। হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। অনন্যার বয়স 23 বছর। ঘটনাটা আজ থেকে 3 বছর আগে। অনন্যার উডবি, মানে অনন্যা আর অনন্যার উডবির সেই রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে। তারপর অনন্যার শ্বশুরবাড়ির তরফের কিছু রিলেটিভস আর মানে ইয়াং কিছু কাজিনস আর কি, ওর শ্বশুরবাড়ির তরফের সেই কাজিনস এবং অনন্যার উডবি সকলে মিলে ওরা ঠিক করেছে পুরী বেড়াতে যাবে। তো ভালো কথা, রেজিস্ট্রি হয়ে গেছে, ফ্যামিলি থেকে কিছুটা হলেও রাজি আছে যে ঠিক আছে ঘুরতে যাবে, এবং সঙ্গে তো আরও কাজিনরা থাকছে। বেড়াতে গেছে। পুরী বেড়াতে গিয়ে তারা নর্মালি হোটেল বুকিং করে, আগে থেকে অনলাইন বুক করে তারা সারাদিন পর বিকেলের দিকে গিয়ে পুরীতে পৌঁছায়। কারণ তাদের দুপুরে পৌঁছাবার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি রাস্তায় কোনোরকমভাবে গাড়ি খারাপ বা কিছু প্রবলেমের জন্য ওরা গিয়ে পৌঁছায় বিকেল, তখন প্রায় সূর্যাস্ত হয়েই গেছে। তো সেদিন আর পুরীতে গিয়ে সমুদ্রে স্নান হয়নি। অতএব ওরা হোটেলে ভালোভাবে সমস্ত কিছু রুম দেখে নিয়ে, রুমের মধ্যে জামা কাপড় সব কিছু রেখে, লাগেজ রেখে দিয়ে ওরা একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর ওরা বিচে বেরিয়েছে সন্ধ্যের দিকে হাওয়া খেতে, ঘুরতে। ভালো কথা। পুরীতে প্রথমে সমুদ্রের ধারে গিয়ে ওরা বিভিন্ন খাবার দাবার নর্মালি যেরকম যা ঘোরাফেরা আনন্দ করার পরে হোটেলে এসেছে। রুমের মধ্যে একটা রুমের মধ্যে দেখেছে অনন্যার উডবির বোন আর কি, 3টে বোন আর অনন্যা, আর মানে দুটো পাশাপাশি বেড। সেই বেডের মধ্যে 3 জন প্লাস অনন্যা, মানে 4 জন, দুজন করে থেকে গেছে। আর আরেকটা রুমের মধ্যে আছে অনন্যার উডবি এবং আরও 2 জন অনন্যার নিজের মাসির ছেলে ছিল একজন, আর অনন্যার উডবি, আর একজন হচ্ছে অনন্যার উডবির একজন সঙ্গের কেউ ছিল, ভাই বা দাদা এরকম সম্পর্কে কেউ ছিল। তো অনন্যা বলছে আমরা গল্প করছি, হঠাৎ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া মানে হোটেলের মধ্যে সেদিনকে খাইনি, কারণ আমরা বাইরে বেরিয়েছিলাম যেহেতু বিচে, খাওয়া দাওয়া ওখান থেকে করে এসেছিলাম। তো তারপর প্রচুর গল্প আড্ডা। আগে একটা ঘরের মধ্যে, মানে অনন্যারা যে রুমটা নিয়েছে সেই রুমটা একটু বড়, সেই রুমটার মধ্যে বসে গল্প আনন্দ ফুর্তি করার পরে তারপর ছেলেরা যে যার রুমে শুতে চলে যায়, এবং অনন্যার ওই মানে কাজিন যারা হচ্ছে আর কি, তাদেরকে নিয়ে ওই রুমে অনন্যা শুয়ে পড়ে। অনন্যা বলে হঠাৎ ঠিক রাত্রির 1:30 পৌনে 2 বাজবে, ঠিক এই মুহূর্ততে, এই 1:30 থেকে পৌনে 2 কাটায় হঠাৎ করে একটা ঠান্ডা শীতল হাওয়া অনন্যার কানের কাছ দিয়ে এই সাইডটা হঠাৎ করে যেন মনে হবে চুল একেবারে মুখের কাছে চাপা পড়ে গেল। মানে হঠাৎ গভীর ঘুমের মধ্যেই হঠাৎ করে একটা ঠান্ডা হাওয়া গোটা মুখের মধ্যে বুলে গেল। অনন্যা বুঝতে পারেনি। অনন্যা প্রথমে ভেবেছে এসি চলছে, এসির হাওয়া, কিন্তু এসি যেভাবে চলছে এবং এসির যতটা দূরত্ব, একটা ওয়ালে একদিকে যেভাবে এসি চলছে, এসির হাওয়াটা এসে ওরকমভাবে মুখের মধ্যে দমকা দিয়ে বুলিয়ে চুল গোটা মুখে আলুথালু করে দেওয়া কোনো মতে সম্ভব নয়। অনন্যা প্রথমে একটু ভয় পেয়ে গেছে। অনন্যার পাশে যে বোন ছিল, সেই বোনকে অনন্যা ভেবেছে ডাকবে, আবার ভাবলো না থাক, আমার মনে হচ্ছে এটা ঘুমের ঘোরে চুলগুলো বোধহয় মুখে এসে গেছে আর অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে। ও তাড়াতাড়ি চাদরটা উড়িয়ে নিয়ে, গায়ে বেডশিটটা উড়িয়ে নিয়ে আবার শুয়ে পড়ে। কিন্তু শুয়ে থাকছে, কিন্তু মানে চোখটা মাঝে মাঝে খুলছে, দেখছে, যেমন আমরা ভয় পেলে বা কিছু একটা চিন্তা করলে যেরকম হয়, ঠিক সেরকম অনন্যা কিন্তু সেই ব্যাপারটা করছে। খানিকক্ষণের মধ্যেই আবার একই জিনিস, এবার কিন্তু অনন্যা চোখটা খুলে আছে, তা সত্ত্বেও একটা দমকা হাওয়া এসে আবার চুলকে আলুথালু করে দিয়ে গোটা মুখের মধ্যে একদম পুরো দমকা এসে মুখের মধ্যে হাওয়াটা দিলে যেরকম হয় সেরকম হলো। এবার অনন্যা একটু ভয় পেয়ে গেছে। অনন্যা বলছে কী ব্যাপার, আমি তো এখন জেগে আছি, কত দূরে এসি আছে, এসির হাওয়া এসে দমকা অসম্ভব ব্যাপার, আর ওপরে যেভাবে ফ্যান চলছে সেই ফ্যানের হাওয়া, যেহেতু এসি চলছে সেহেতু ফ্যানটা একটু কমিয়ে দেওয়া আছে, অত ফ্যানের দমকা হাওয়া আসতে পারে না যেটা আমার মুখের মধ্যে এরকম হয়। সেকেন্ডের মধ্যে সব কিছু অনন্যার মনের মধ্যে চলতে থাকছে। অনন্যা বলছে দিদি আমি উঠে বসে এবার কিন্তু আমি ওই বোনকে ডেকেছি। আমি বলছি এই শোন, ওরা অকাতারে ঘুমাচ্ছে, কারণ সারাদিন একটা জার্নি হয়েছে, তারপর সন্ধ্যেবেলা ঘুরতে গেছে, তো কোনো রকমে মানে ডাকার পরে উঠে অনন্যা বলতেই আরও 2 জন যারা ছিল তাদেরকে এই বোন ডেকেছে। যতই হোক অনন্যার থেকে বয়সে ছোট হচ্ছে এই 3 জন,
বাকি 3 জন তারা সবাই উঠে বসে না, তারাও একটু ঘাবড়ে গেছে। ঘাবড়ে যাবার পরে হঠাৎ 3 জন রুমের মধ্যে বসে আছে, হঠাৎ দেখতে পাচ্ছে মানে মানে বাইরের ঠিক কীরকম ধরনের, বারান্দায় সাধারণত দেখবে পুরীর বড় বড় হোটেলগুলোতে বেশিরভাগই স্লাইডে না কাঁচ, ফাইবার কাঁচ অথবা কাঁচের দরজা, মানে জাস্ট এরকমভাবে স্লাইড সরিয়ে নেবার মতো এরকম, আর পর্দা ফেলা আছে। তার সত্ত্বেও পর্দার মধ্যে এইটুকু ফাঁক ছিল, তার মধ্যে দেখতে পাচ্ছে কে যেন আস্তে আস্তে এলো চুলে, খোলা চুলে, সাদা রঙের একটা, মানে সাদা মানে ঠিক সাদা, মানে কীরকম ভাসমান অবস্থায়, কোনো পা নেই, কিছু নেই, পরিষ্কার দেখতে পাচ্ছে তার পা কোনো মাটিতে পড়ছে না, জাস্ট এভাবে সরে যাচ্ছে। কারণ ওখানে ছিল ওরা 4 জন, অনন্যা আর 3টে বোন। কারোর চোখ ছিল পায়ের দিকে, কারোর চোখ ছিল পুরো জায়গাটা, মানে কিছু একটা ভেসে এভাবে যাচ্ছে, পরিষ্কার বুঝতে পেরেছে। এবার সবথেকে বড় কথা, অনন্যা একটা পারফিউম ইউজ করতো, একটা পারফিউম ইউজ করতো, যে পারফিউমটার খুব একটা মিষ্টি গন্ধ ছিল। এবার অনন্যার একটা স্বভাব ছিল, খুবই অভ্যাস ছিল যেটা বলা যেতে পারে, যে অনন্যা সন্ধ্যাবেলা মানে হোটেল থেকে বাইরে থেকে হোটেলে যখন এসেছে, হোটেলে এসে যখন ও ফ্রেশ হয়, তখন ফ্রেশ হওয়ার সময় ও কিন্তু স্নান করে টোরে ওর একটাই অভ্যাস হচ্ছে কি, সবসময় পারফিউম ইউজ করা। মানে দুপুরে স্নান করে পারফিউম ইউজ করবে। অনেকে থাকে দেখবেন যারা পারফিউম খুব পছন্দ করে, নর্মাল পারফিউম বা ডিও যাই হোক, মানে তারা ইউজ করতে খুব পছন্দ করে। তো সেরকম অনন্যা ইউজ করেছে। অনন্যার মা এটা নিয়ে বারবার অনন্যাকে বলেছে ছোটো থেকে, যে পারফিউম এভাবে রাতের দিকে ইউজ করা কিন্তু ভালো না, রাতের দিকে পারফিউম ইউজ করতে নেই। কিন্তু এখনকার ছেলে মেয়েদেরকে বললে কে কী শোনে, আমরা মায়েদের কোনো কথাই বেশিরভাগ শুনি না, আমরা উড়িয়ে দিই বিজ্ঞানের যুগের কথা, বিভিন্ন কথা বলে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে পারফিউম ইউজ করেছিল। এবার অনন্যা ওরা ফোনটা করে যে পাশের ঘরে ছেলেদেরকে ডাকবে এবং তারা এলে যে দরজাটা খুলতে যাবে, ওরা 3-4 জনের মধ্যে কেউ সেই ক্ষমতাটা ওদের মধ্যে ছিল না। ওরা যে দরজার ফাঁক দিয়ে ওই যে দেখতে পেয়েছে ভেসে যাচ্ছে, ওটা দেখার পর না আর ওদের কোনো ক্ষমতা ছিল না। হঠাৎ করে ওরা লক্ষ্য করে যে যাকে দরজার বাইরে দেখেছে সেটা অলরেডি বাথরুমের দরজার সামনে দিয়ে আবার ঘরের ভিতরে প্রবেশ করেছে। ঘরের ভিতরে বাথরুমের দরজার সামনে দিক দিয়ে আবার ব্যালকনির দিকে চলে যাচ্ছে। এবার ওরা প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যায়। এমনকি ওদের চিৎকার করে যে চেঁচাবে, চিৎকার করবে, সেই ক্ষমতাটা পর্যন্ত ওদের মধ্যে ছিল না। এমনই ওদের অবস্থা। এবং ঘরের মধ্যে লাইটগুলো, একটা ডিম লাইট জ্বালা ছিল, ডিম লাইটটা হঠাৎ করে অফ হয়ে যায়, আবার 2 মিনিট পর জ্বলছে, আবার অফ হয়ে যাচ্ছে, আবার 2 মিনিট পর জ্বলছে। এরা প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যায়। এরা কোনো রকমের ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালে, সাহস করে ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালার পরে ওরা কোনো রকমে একটা বোন ওদের দাদাকে, মানে অনন্যা রুব্বিকে ফোন করে, এবং ছেলেরা যত মানে কি বলবো, ফোন বেজেই যায়। ওরা ক্লান্ত হয়ে ঘুমিয়েছে, টায়ার্ড হয়ে, সারাদিনের মানে ক্লান্ত শরীর, কেউ ফোন ধরেনি সেই মুহূর্তে, কেউ ফোন ধরেনি, এত পরিমাণ ঘুমোচ্ছে ওদের। বা হয়তো ভাইব্রেট ছিল, বা যাই হোক, যেমনই হোক না কেন ফোনটা হয়ে গেছিলো, আজও সেটা অনন্যা জানে না যে সেই মুহূর্তে ওটা সাইলেন্ট ছিল না ভাইব্রেট ছিল, নাকি ওরা এত ঘুমিয়েছে আমাদের ফোনের আওয়াজ শোনেনি, সেটা কেউ বুঝতে পারেনি আজ পর্যন্ত। প্রচুর ফোন করেছে, 3-4 ফোন করেছে, কিন্তু কোনোভাবে কেউ ফোন ধরেনি। 3 জনের মধ্যে 1 জনও কেউ ফোন ধরেনি ওরা। সেই অবস্থায় 4টে মেয়ে ওই ঘরের মধ্যে 4টে মেয়ে, এবং যে ছায়াটা দেখতে পাওয়া যাচ্ছিল, এবং যে সাদা একটা অবয়ব দেখতে পাওয়া যাচ্ছিল, এবং খোলা চুল, একটা মহিলা যে ওখানে বর্তমান, এবং ওই যে আত্মাটাকে দেখতে পাওয়া যাচ্ছে ওটা যে একটা মহিলার, এরা কিন্তু পরিষ্কার বুঝতে পারছে। এবং এরা বুঝতে পারছে ওদের সাথে খুব খারাপ কিছু একটা ঘটতে চলেছে, ভীষণ খারাপ কিছু ঘটতে চলেছে। এবং কিছুক্ষণের মধ্যে আত্মাটাকে ওরা দেখতে পাচ্ছে না। কিছুক্ষণের মধ্যে হঠাৎ ওরা লক্ষ্য করে যে অনন্যার চালচরণ এবার অন্যরকম লাগছে। অনন্যা এতক্ষণ খাটের মধ্যে বসেছিল, ভয় পাচ্ছিল। হঠাৎ অনন্যা উঠে গিয়ে ব্যালকনিতে গিয়ে এরকমভাবে ঝুঁকে ব্যালকনির মানে ব্যালকনিতে যে দেওয়া আছে, রেলিং দেওয়া আছে, রেলিং থেকে খুব বিচ্ছিরিভাবে ঝুঁকছে, যে ঝোঁকাটা কোনো মতেই উচিত না। ওরা অলরেডি ছিল 4তলা বিল্ডিংয়ে, মানে 4th ফ্লোরে। তো 4th ফ্লোর থেকে ঝুঁকলে যে কোনো সময় যা কিছু ঘটনা ঘটে যেতে পারে, রাত্রের বেলা ওরকমভাবে, এবং সেটা স্বাভাবিকভাবে ঝোঁকা ছিল না। তো এরা অনন্যাকে ধরার চেষ্টা করে, কিন্তু অনন্যা এত পরিমাণ এদেরকে, মানে এতটা শরীরের শক্তি দিয়ে ঝিনকে দেয়, মানে এতটাভাবে আঘাত, মানে ধাক্কা দেয়, যে এদের মধ্যে একটা বোন সোজা গিয়ে পিছনের দিকে দেয়ালে ধাক্কা লেগে যায়। বাকি 2 জন অনেক কষ্টে অনন্যাকে ধরে রাখার চেষ্টা করে। আর কোনো রকমে একটা বোন খুবই সেই মুহূর্তে তার মাথায় বুদ্ধি খেলেছিল, এবং তার জন্যই হয়তো
কোন রকমে বাঁচানো গেছিলো অনন্যাকে সেই বিপদের মুখ থেকে। সে তাড়াতাড়ি গিয়ে তাদের ঘরের রুম খুলে সে গিয়ে দরজায় রীতিমতো ধাক্কা দিতে থাকে পাশে তার দাদাদের রুমের মধ্যে, মানে অনন্যার উর্বির রুমের মধ্যে। অনেক কষ্টে ধাক্কা দেবার পরে তারা ওঠার পরে তারা তিনজনে দৌড়ে সব কথা শুনে আসে এবং অনন্যাকে এসে ধরার চেষ্টা করে শক্ত করে। যেহেতু পুরুষ মানুষ তবু অনন্যাকে ধরতে পেরেছিল। মানে অনন্যা এত বিচ্ছিরিভাবে যেন মনে হবে ওর ইন্টেনশনটাই ছিল ওখান থেকে রেলিং থেকে নিচে ঝাঁপ দিয়ে নিজেকে বোধহয় শেষ করে ফেলার, এরকম একটা ব্যাপার। অনেক কষ্ট করে ধরে, কিন্তু অনন্যা প্রচণ্ড পরিমাণ গর্জন করতে থাকে। অনন্যা বলে এই কথাগুলো পরে শুনেছে, মানে এতটাই ঘটনা ও পরে শুনেছে ঘটনাগুলো, মানে এতটাই মানে অনন্যার মধ্যে গর্জন এবং এতটাই ওর চোখ মুখের বিশ্রী একটা ভাব, মানে অনন্যা ওটা অনন্যার নয় এটা বুঝতে কারোর টাইম লাগেনি। এবং সেই যে ছায়ামূর্তিটা দেখেছিল সেটা যে অনন্যার মধ্যে প্রবেশ করেছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। আর কখনো কখনো অনন্যা নিজের চুলকে শুকছে, নিজের গাকে মানে গন্ধ নিচ্ছে এভাবে, মানে যেন মনে হবে গায়ের মধ্যে কোনো একটা সেন্ট বা পারফিউম থাকলে এভাবে আমরা গন্ধটা নিই, এভাবে ঠিক সেইভাবে গোটা গাকে, নিজের গাকে হাতকে নিজের চুল মানে জামা কাপড় গন্ধ নিচ্ছে। একটা অদ্ভুত টাইপের অনন্যা এবং একটা অদ্ভুত আচরণ করছে। তারপরে সেই রাতের মধ্যে তারা খুঁজে পায় না, তাড়াতাড়ি করে তখন একজন মানে কোনো রকমে তার রিসেপশানে কল করে, রিসেপশানে কল করতে রিসেপশান থেকে ছুটে আসে 2-3 জন যারা সার্ভিসের যারা দাদারা থাকেন, তারা স্টাফেরা সব ছুটে আসেন, ছুটে এসে অনন্যাকে দেখে এবং তারা অনন্যাকে দেখার পর তারা মুখ চাওয়াচাই করে একে অপরের দিকে, মানে হোটেলের স্টাফ একে অপরের দিকে মুখ চাওয়াচাই করছে। সেই জিনিসটা ওই অনন্যার যে আরও দুজন যে কাজিন সিস্টার ছিল তারা সেই জিনিসটা লক্ষ্য করেছে যে স্টাফেরা রীতিমতো একে অপরের দিকে মুখের দিকে তাকাচ্ছে, তার মানে ওরা কিছু তো একটা ব্যাপার জানে যেটা আমরা জানি না। তখন অনন্যার ওই বোনেরা অনন্যার ওই উডবিকে বলে যে সাইডে ডেকে বলে যে কিছু তো একটা ব্যাপার আছে যেটা এদেরকে একটু জিজ্ঞাসাবাদ করলেই জানা যাবে যে কী এমন জিনিস আমরা দেখতে পেলাম, এরকম একটা ছায়ামূর্তি হঠাৎ করে দেখছি। অনন্যাও ভয় পাচ্ছিল, ভয় পেতে পেতে ওর মধ্যেই এরকম একটা আচরণ। আর আমরা এটা ওদের বুঝতে সময় লাগেনি যে সরি এটা একটা প্যারানর্ম্যাল অ্যাক্টিভিটিস এবং একটা স্পিরিচুয়াল একটা ব্যাপার এই ঘটনাটা ঘটছে রুমটার মধ্যে এবং অনন্যার শরীরের মধ্যে। তাড়াতাড়ি করে হোটেলের স্টাফেরা ওই আশেপাশেই ওই স্বর্গদ্বারের আশেপাশে একটা মন্দির বা এরকম কিছু একটা টাইপের ছিল যেখানে কিছু যোগী পুরুষরা থাকতেন, সাধু বাবারা থাকতেন। তো তারা সাজেস্ট করেন যে এই অনন্যাকে ওখানে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু অনন্যাকে নিয়ে যাবে তো তাকে কিভাবে নিয়ে যাবে? অনেক কষ্ট করে অনন্যাকে ধরে মানে অনেক রকমভাবে সেই রাতেই অনন্যাকে কোনো রকমভাবে মানে জড়িয়ে ধরে মানে সকলে মিলে চেপে ধরে এবং যতই হোক একটা হোটেলে আরও সকলে আছে, হোটেল রুম বুকিং আছে, একটা সিজনাল বুকিং, তো সেই বুকিংয়ে এবার প্রচুর লোকজন এসেছে সবাই বেড়াতে ঘুরতে, তাদের হোটেলেরও একটা রেপুটেশন আছে। তো সেই ক্ষেত্রে তারা অনেক রকমভাবে অনন্যাকে কোনো রকমে নিয়ে যাওয়ার চেষ্টা করে সেই জায়গায়। তো নিয়ে যায় হোটেলের গাড়ি করেই নিয়ে যায়, হোটেলের গাড়ি করেই সামনেই নিয়ে গিয়ে সেখানে স্বর্গদ্বারে সেই যে মানে সাধুরা থাকেন সেই মন্দিরে নিয়ে গিয়ে তাদের কাছে সব ঘটনা বলার পরে সেই সাধুরা মিলে কিছু মানে পুজো আচ্চা করে এবং কিছু রীতিনীতির মাধ্যমে আস্তে আস্তে ওই অনন্যাকে সুস্থ করে তোলে। এবং যেভাবে সুস্থ করে তোলে এবং সাধুরা বলেন যে ওই হোটেলে ওই রুমের মধ্যে এবং ওই আশেপাশে ব্যালকনি ওই এরিয়ার মধ্যে আত্মার বসবাস আছে এবং এই আত্মা রীতিমতো পারফিউমের গন্ধতে অ্যাট্রাক্ট হয়েছে, মানে সেন্টের গন্ধতে অ্যাট্রাক্ট হয়েছে। এবং এর পিছনে একটা ঘটনা আছে। এর ঘটনাটা হচ্ছে এটাই যে ওই রুমের মধ্যে দুটি ছেলে এবং দুটি মেয়ে এসেছিল। তারা নিজেদেরকে পরিচয় দিয়েছিল তারা স্বামী স্ত্রী পরিচয় দিয়ে তারা এসে ওই হোটেলে থাকে এবং থাকার পরে বাইরের হোটেলে কিছু আরও পুরুষ প্রবেশ করে, এটা বন্ধু বান্ধব বেড়াতে এসেছে বলে, এবং সেখানে মেয়েটির সঙ্গে খুব খারাপ ব্যবহার করা হয়। একটি মেয়ের সাথে খারাপ ব্যবহার করা হয় এবং খারাপ ব্যবহার করে মানে দুটি মেয়ের মধ্যে একটি মেয়েকে ওখানে খুব খারাপ অবস্থায় ছেড়ে দেওয়া হয়। তারপর সেই মেয়েটির ওখানে মানে মেয়েটা শেষ হয়ে যায় ওই অবস্থায়। তো সেটা জানার পর থানা পুলিশ হয়েছিল, মেয়েটাকে ওখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল এবং তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিল। কিন্তু জানানো গেছে যে ওই মেয়েটির আত্মা ওই জায়গাতেই ঘোরাঘুরি করে, ওই জায়গাতেই, এবং কোনো কারণবশত এর আগেও ঘটনা ঘটেছে যে মানে এই রকম ধরনের পারফিউম ইউজ করার ফলে ওই আত্মা কোনোভাবে অ্যাট্রাক্টেড হয়ে গেছে। কিন্তু এই পারফিউমের সাথে যে ওই আত্মার কতটা কানেকশান সেটা ওনারা ঠিক বলতে পারছেন না, কিন্তু এই একই ঘটনা এই রকমই ঘটেছে। তার কারণ যখনই আত্মা এই মহিলাদের শরীরে প্রবেশ করেছে তখনই এরকম 2-1বার ঘটেছে যে মানে গোটা গায়ের গন্ধ নিতে থাকে। এর মানে ওনারা নিজের একটা ব্যাপার ঠিক মানে
এটাই বলছেন যে কোনোভাবে কানেকশান ওই মানে পারফিউমের সাথে যে মেয়েটি ওই রুমের মধ্যে মারা গেছিলো সেই মেয়েটির কোনো একটা কানেকশান থাকবে, পারফিউম বা এরকম কিছু যেটার গন্ধের মধ্যে অ্যাট্রাক্ট হয়ে যায়। কিন্তু সবথেকে বড় কথা, সাধু বাবারা বলছেন যে মেয়েদের কিছু নিয়ম নীতি পালন করতে হয় রাতের বেলা। কোনো উগ্র গন্ধ যেগুলো যেমন অশরীরী মানে আত্মা, ভূত, প্রেত, জিন এই সমস্ত জিনিসকে খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্ট করে। যেহেতু অনন্যা উগ্র একটি পারফিউম ইউজ করেছিল, তো সেই জন্য মানে খুব তাড়াতাড়ি ওই আত্মার কানেকশানটা মানে অ্যাট্রাকশানটা পুরোপুরিভাবে অনন্যার ওপর হয়েছে। আর ৩ জন মেয়ে ছিল কিন্তু তাদের উপর হয়নি। হয়তো এরকম ঘটনা মানে এটাই উনি বলতে চাইছেন যে এরকম হয়তো হতে পারে যে সেই মেয়েদের সাথেও হয়তো কোনো পারফিউম বা এরকম ধরনের কিছু একটা কানেকশান ছিল, বা হয়তো কোনো মেয়ে খোলা চুলে ছিল, সেই অবস্থা শরীরের মধ্যে ভর করে গেছে। হ্যাঁ, বিজ্ঞানের সময়ের যুগে আমরা এখন স্বীকার করতে চাই না, কিন্তু কিছু পার্টিকুলার কারণ দেখানো হয় যে খোলা চুলে থাকা, তারপর তারপর পারফিউম ইউজ করা, তারপর আরও অনেক কিছু ঘটনা ঘটে, রাতের দিকে নখ কাটা, তারপর এরকম অনেক কিছু ঘটনা যেগুলো করতে নেই। বেসিক্যালি মেয়েদের এই জিনিসগুলো রাতের বেলায় করতে নেই। তো এগুলোর সাথে আত্মা, ভূত, প্রেত, জিন এগুলোর একটা বিরাট বড় কানেকশান থাকে, খুব তাড়াতাড়ি তাদের উপর হাবি হয়। তো এইরকমভাবেই অনন্যাকে খুব তাড়াতাড়ি অনন্যার শরীরের মধ্যে সে প্রবেশ করে গেছিলো। তো অনেক কষ্ট করে অনন্যার শরীর থেকে তাকে বার করা হয় এবং বার করে তাকে সেই রাতে সেখানে মুক্ত করা হয়। কিন্তু তারপর আদৌ আত্মাটা মুক্ত হয়েছিল কি না সেই রুম থেকে, সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে হ্যাঁ, সাবধান, অনন্যাও এই কথাটা বলেছে যে সাবধান, কারণ এখনও পর্যন্ত তারা শিওর না যে আদৌ ওই রুম থেকে গেছে কিনা। তো এই হোটেলের নাম অনন্যা বলল যে নাম এখানে আমি বলতে পারছি না, অনেক কিছু বাধ্যবাধকতার জন্য, কিন্তু মানে গুগল সার্চ করলে পুরীর হন্টেড হোটেলের মধ্যে এই হোটেলের নাম আছে। তো সেই জন্য অনন্যার প্রত্যেকের জন্য মানে সচেতনতার জন্য প্রত্যেকের তরফে একটাই অনন্যার কথা যে দিদি গুগলে সার্চ করে হন্টেড হোটেল পুরীতে কতগুলো আছে সেগুলো জেনে নিয়ে হোটেল রুম বুক করাটাই ভীষণ উচিত। কারণ অনন্যা যে বিপদের মুখে পড়েছে, যে বিপদের সম্মুখীন হয়েছে, সেই রকম ঘটনা যেন আর কাউকে না হতে হয়। কারণ বেশিরভাগ জায়গায় দীঘা, পুরী, মন্দারমণি এইসবের হোটেলে গিয়ে বেশিরভাগ ঘরেই কিন্তু এরকম ঘটনা ঘটে থাকে, বেশিরভাগ ঘরই এরকম ঘটনা ঘটে থাকে। তো অনন্যারও বান্ধবী মানে অনন্যার ওই কাজিন সিস্টার, সে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতো কলকাতায় সেক্টর 5-এ। তো সেখানেও একটা ঘটনা তার নিজের চোখের সামনে ঘটা সেও অনন্যাকে বলেছে, এবং সেই ঘটনাটি আমাকে মেল করে অনন্যা পাঠিয়েছে। আমি নেক্সট ডে আমি তোমাদের সাথে সেই ঘটনাটা শেয়ার করব। যে এই রকম ঘটনা আজকে আমরা স্বীকার করি বা না করি, এই রকম ঘটনা চারিদিকে ঘটে, এবং প্রচণ্ড পরিমাণ সচেতনতা অবলম্বন করাটা আমাদের খুব দরকার। যে কোনো কারোর সাথে যে কোনো সময় এরকম ঘটনা ঘটে যেতে পারে, যে কোনো সময়। তো খুব সাবধান, ভীষণ সাবধান, প্রচণ্ড পরিমাণ সাবধান। কারণ আজকে অনন্যার উডবি বা এরা ছিল বলে সঙ্গে পুরুষেরা কোনো রকমে, এবং হোটেলের স্টাফেরা তারা সেই মুহূর্তে খুব তাড়াতাড়ি ব্যবস্থা করেছিল বলে অনন্যা আজকে রক্ষা পেয়েছে। কিন্তু এই ঘটনাগুলো এত তাড়াতাড়ি চলে যাবারও কিন্তু নয়। যেমন অনন্যার মনের মধ্যে আজও সেই ভয় বসে আছে। আজ অনন্যা ছট করে কোনো জায়গায় ঘুরতে যেতে পারে না, বেড়াতে যেতে পারে না। বেড়াতে যাবার নাম হলে ওর মধ্যে একটা ট্রমা কাজ করে, ওর মধ্যে একটা প্যানিক আসে। তো সেই জন্য অনন্যা আজও কোথাও ঘুরতে যেতে গেলে, বেড়াতে যেতে গেলে এবং বাইরে হোটেলে থাকতে হলে ওর আজও ভয় লাগে। এবং প্রতিটা রাতেও নিজের বাড়িতেই একটা গুমড়ে ওঠা মতো মানে ভয় নিয়ে ও এখনও থাকে। ও এখনও সেই রাতকে ভুলতে পারে না, সেই ঘটনাকে এখনও ভুলতে পারে না। তো বন্ধুরা, এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। খুব সাবধান, পরিবার নিয়ে যখন ঘুরতে যাবে, বেড়াতে যাবে, খুব সাবধান, এবং প্রত্যেকের কিন্তু সচেতনতা অবলম্বন করাটাও খুব দরকার। কারণ আমি বারবার একটা কথা বলি, ভগবানকে যেমন আমরা চোখে দেখতে পাই না, অথচ বিশ্বাস করি ভগবান আছে, আমরা পুজো করি, তাকে ডাকি। তো সেই রকম শয়তানি শক্তি আছে বা নেই এই নিয়ে খিল্লি না করে, শয়তানি শক্তির যে উপস্থিতি আছে, আত্মা, প্রেত, জিন এগুলো যে আছে, এগুলোর উপর বিশ্বাস রাখাটা সবথেকে শ্রেয়। তো চলো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, পাশে থেকো। আর এই রকম ঘটনা তোমরা যদি জানাতে চাও আমাকে, তোমাদের জীবনে ঘটা এবং সত্যি ঘটনা, অবশ্যই আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমার মেল আইডি দেওয়া আছে, তোমরা ওখানে আমাকে মেল করতে পারো, আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেব, এবং তোমাদের জীবনে ঘটে যাওয়া সেই ঘটনা আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রত্যেক মানুষের কাছে তুলে ধরবো। চলো, সকলে ভালো থেকো, আজকে এই পর্যন্ত, টাটা। ভালোবাসা জিনিসটা খুব অদ্ভুত, তাই না? যাকে কোনোদিনও চিনতাম না, কখনো জানতামও না, আজ তার জন্যই কতই না কষ্ট হয়। কষ্ট তো আমারও হয়, কিন্তু আমি তা কাউকে বলতে পারি না। চিৎকার করে কাঁদতেও আমার খুব ইচ্ছা করে, কিন্তু তা আমি কখনোই পারবো না।
কারণ আমার কষ্টগুলো বোঝার মতো যে কেউ নেই। তোমার সাথে দেখা স্বপ্নগুলো আজ একা ভাবতে খুব কষ্ট হয়। কষ্ট পেতে জন্ম আমার, সুখ পেতে নয়। তাই তো সবাই আমার সাথে এইভাবে অভিনয় করে। হঠাৎ একদিন হারিয়ে যাব, কেউ কোনো খোঁজ পাবে না। বেঁচে আছি বলে কি এইভাবে সবাই কষ্ট দেয়? কষ্টটা সব থেকে বেশি কষ্ট আরও লাগে যখন কাছের মানুষগুলো অবহেলা করে। দিন শেষে কষ্টটা তারাই পায় যারা সত্যিকারের অর্থে ভালোবাসে। আর এটাই বাস্তবতা। বাস্তব কি জানেন? যারা হাসি খুশি থাকতে পছন্দ করে, কষ্টগুলো বারবার তাদের কাছে ছুটে আসে। এটাই ভাগ্যের নির্মম বাস্তবতা। কিছু হারিয়ে গেলে যতটা না কষ্ট হয়, তার চেয়ে বহু গুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। আমার খুব কষ্ট হয় যখন তুমি আমার সাথে কথা না বলার জন্য অজুহাত খোঁজো। কাউকে মন থেকে খুব বেশি ভালোবাসলে তার থেকে উপহার হিসেবে কষ্টটাই বারবার পাওয়া যায়। যখন বিশ্বাস শব্দটা উঠে যায়, তখন সরি কথাটা বলার না আর কোনো ভ্যালু থাকে না। মাথার ওপর যে শূন্যতা, তার নাম আকাশ। বুকের ভেতরে যে শূন্যতা, তার নাম তো দীর্ঘশ্বাস। যতবার ভেবেছি তুমি ছাড়া আমি শূন্য, ততবার মনে পড়ে গেছে আমি ছাড়া তুমি তো পূর্ণ। আজ এটা ভেবেই আমি নিজেকে সান্ত্বনা দিই, সবার কপালে তো আর সুখ লেখা থাকে না, তাই না? আমি তার কাছেই হেরে গেলাম যাকে সব থেকে বেশি মন থেকে চেয়েছিলাম। কখনো সময় পেলে আমাকে নিয়ে একটু ভেবো কেমন? ভেবে দেখো দোষী কে ছিল, ঠিক বুঝতে পারবে তুমি। যেদিন তুমি বুঝতে পারবে আমার থেকে বেশি কেউ তোমায় ভালোবাসেনি, সেদিন তুমি আমার থেকেও বেশি কাঁদবে। অবহেলাগুলো তুলে রাখলাম না হয়, একদিন আফসোস হিসেবে সুদে আসলে ফেরত দেব। যারা মন থেকে ভালোবাসে তাদের ভাগ্যে উপহার হিসেবে শুধু কান্নাই থাকে। আর কত ব্যস্ততার অজুহাত দেখাবে? বলে দিলেই তো পারতে, প্রয়োজনটা শেষ। তোমার সাথে কাউকে কথা বলতে দেখলে আমার খুব হিংসা হতো জানো। তোমার কাছ থেকেই তো শিখলাম কি করে মানুষ এত তাড়াতাড়ি বদলে যায়। হাসির মাঝেও অনেক দুঃখ লুকিয়ে থাকে, যে দুঃখগুলো বোঝার ক্ষমতা সবার থাকে না। দিন শেষে অবহেলিত চোখের জলগুলো রাতের কাছে হেরে যায়।